1968 সালের নভেম্বর মাস। ভোরের কুয়াশার মধ্যে একটি পণ্যবাহী জাহাজ বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দর ছেড়ে ইটালির উদ্দেশ্যে রওনা দেয়। জাহাজটির ডেকের নিচে 560টি সিল করা ড্রামের মধ্যে রাখা ছিল পারমাণবিক বোমা তৈরির কাঁচামাল ইউরেনিয়াম অক্সাইড, যাকে বলা হয় ইয়েলো কেক। 200 টন ওজনের ওই ইয়েলো কেক যাচ্ছিল ইটালির একটি রঙের কোম্পানির কাছে, কিন্তু সেই মাল কখনো ইটালিতে পৌঁছলই না। রাতের অন্ধকারে ইয়েলো কেক ভর্তি সেই 560টি ড্রাম বেমালুম গায়েব হয়ে গিয়েছিল। কিছুদিন পর খালি জাহাজটিকে টার্কির একটি বন্দরে নোঙর করা অবস্থায় খুঁজে পাওয়া গেল। 3.7 মিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যের সেই 200 টন ইউরেনিয়াম অক্সাইড চুরির ঘটনায় বিশ্বের সমস্ত ইন্টেলিজেন্স এজেন্সিগুলি নড়ে চড়ে বসে। এভাবে মাঝ সমুদ্র থেকে পারমাণবিক বোমা তৈরির কাঁচামাল কিভাবে গায়েব হয়ে যেতে পারে? ইউরোপের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা এবং ইন্টেলিজেন্স এজেন্সিগুলি দীর্ঘ তদন্তের পর অবশেষে জানতে পারে এর পেছনে রয়েছে ইসরায়েলের সিক্রেট এজেন্সি মোসাদ। আর সেই চুরি যাওয়া ইউরেনিয়াম অক্সাইডের পুরোটাই গিয়ে পৌঁছেছে নেগেভ মরুভূমির মাঝে অবস্থিত ইসরায়েলের সিক্রেট নিউক্লিয়ার প্ল্যান্ট ডিমোনা রিঅ্যাক্টরে। এই অপারেশন মোসাদের করা সবচেয়ে দুঃসাহসিক, জটিল এবং গোপন অপারেশনগুলির মধ্যে অন্যতম। তবে শুধু একা মোসাদ নয়, ইসরায়েলের আরো কয়েকটি সংগঠনও এভাবেই একই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছিল। তাদের সবার উদ্দেশ্য একটাই, যে করেই হোক ইসরায়েলকে পরমাণু শক্তি সম্পন্ন দেশ করে তোলা। যেভাবেই হোক ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র নামক সেই জাদু কাঠিটি তুলে দেওয়া, যাতে ভবিষ্যতে ইসরায়েলের অস্তিত্বকে মুছে দেওয়ার যাবতীয় পরিকল্পনা আশেপাশের আরব দেশগুলি চিরদিনের জন্য বন্ধ করে দিতে বাধ্য হয়। আজ যে ইসরায়েল ইরানের ওপর সিভিলিয়ান নিউক্লিয়ার প্রোগ্রামের আড়ালে নিউক্লিয়ার ওয়েপন্স প্রোগ্রাম চালানোর অভিযোগে অ্যাটাক করছে, সেই ইসরায়েল একদিন নিজেই সবার চোখের আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির কাজ করছিল। আজকের পর্বে আপনাদের শোনাবো ইসরায়েলের সেই গোপন নিউক্লিয়ার ওয়েপন্স প্রোগ্রাম সম্পর্কে, যার অস্তিত্ব ইসরায়েল এখনো সরকারিভাবে স্বীকার করে না, আর যাকে লুকোনোর চেষ্টা ইসরায়েলের পাশাপাশি আমেরিকা এবং ইউরোপের দেশগুলিও করেছিল। কিভাবে ইসরায়েল সবার চোখে ধুলো দিয়ে প্রথমে নিজের নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, তারপর সেখানে পারমাণবিক বোমাও তৈরি করে ফেলে এবং গোপনে তার পরীক্ষণও করে নেয়, আর কোন উদ্দেশ্যেই বা বিশ্বের শক্তিধর দেশগুলি এই সব কিছু জেনে শুনেও না জানার ভান করে থাকে। এ সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে। নমস্কার, আমি অন্তরা, আর আপনারা দেখছেন ইনসাইট। ইসরায়েল কিভাবে পারমাণবিক বোমা হাতে পেল সে নিয়ে আলোচনা করার আগে কয়েকটি কথা আপনাদের বলে নিতে চাই। ইসরায়েলের নিউক্লিয়ার প্রোগ্রাম এতটাই গোপন এবং অস্বচ্ছ যে দীর্ঘদিন পর্যন্ত এর সম্পর্কে সেরকম কোনো তথ্যই জনসমক্ষে প্রকাশিত হতো না। অবশ্য ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র যে রয়েছে সেটা এখন ওপেন সিক্রেট। এই ব্যাপারটা ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে রাষ্ট্রপুঞ্জ এবং বিভিন্ন আন্তর্জাতিক নিয়ামক সংস্থা সবাই জানে, কিন্তু অফিসিয়ালি কেউ স্বীকার করে না। এমনকি ইসরায়েলের হাতে ঠিক কতগুলি পরমাণু অস্ত্র রয়েছে সেই সংখ্যা নিয়েও মতভেদ রয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এস্টিমেট অনুযায়ী ইসরায়েলের হাতে 90টি বা তার কিছু বেশি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে। অপরদিকে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টারের মতে ইসরায়েলের হাতে 300রও বেশি পরমাণু বোমা রয়েছে। আবার রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশের সময়কালে স্টেট সেক্রেটারি থাকা কলিন পাওয়েলের লিক হওয়া ইমেল থেকে জানা যায় যে ইসরায়েলের হাতে 200টি পারমাণবিক অস্ত্র রয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত এটা পরিষ্কার নয় যে ইসরায়েলের হাতে সঠিক কতগুলি পরমাণু অস্ত্র রয়েছে। এর থেকে আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইসরায়েলের নিউক্লিয়ার প্রোগ্রাম সম্পর্কে এখনো পর্যন্ত কতটা গোপনীয়তা বজায় রাখা হয়েছে। আর এই গোপনীয়তা রক্ষার কাজ যে শুধুমাত্র ইসরায়েল করে চলেছে তা নয়, এতে ইসরায়েলকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সহায়তা করেছে ইউরোপের বেশ কয়েকটি দেশ এবং আমেরিকা। কিভাবে তা ক্রমে ক্রমে জানতে পারবেন।
আগে বলি, পরমাণু বোমা বানানোর জন্য ইসরায়েলের এতটা আগ্রহী হয়ে ওঠার কারণ কি ছিল, অর্থাৎ এর পেছনে তাদের মোটিভেশন কি ছিল। ইসরায়েলের নিউক্লিয়ার প্রোগ্রাম একটা হার না মানা জেদের পরিপ্রেক্ষিতে শুরু হয়েছিল। ইসরায়েল যখন একটি নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, সেই সময়কালটা পুরো মধ্যপ্রাচ্যের কাছে যথেষ্ট যন্ত্রণাদায়ক ছিল। সেই সময় এমন কিছু ব্যাপার ঘটেছিল যা আরব দেশগুলি কখনো ভুলতে পারবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন সবে সবে শেষ হয়েছে। পুরো ইউরোপ জুড়ে যুদ্ধের কারণে সৃষ্টি হওয়া ধ্বংস আর ক্ষয়ক্ষতির চিত্র। তারই মধ্যে জার্মানিতে ইহুদিদের ওপর হওয়া হলোকস্টের বিভীষিকা আমেরিকা আর ইউরোপের দেশগুলির জনমানসের চেতনাকে নাড়িয়ে দিয়েছিল। তাই বিশ্বযুদ্ধে জয়ী হওয়া মিত্রশক্তির দেশগুলি মিলে ব্রিটিশ ম্যান্ডেট প্যালেস্টাইনের ভেতরে ইহুদিদের জন্য একটি আলাদা দেশ তৈরিতে শিলমোহর দিয়ে দেয়। কিন্তু এই ব্যাপারটা প্যালেস্টাইনে বসবাসরত আরব প্যালেস্টিনীয়দের কাছে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো শকিং। আশেপাশের বাকি আরব দেশগুলির কাছেও এটা একটা চরম অপমানজনক ব্যাপার। এমনিতেও প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপ আর রাশিয়াতে ক্রমবর্ধমান ইহুদি বিদ্বেষের কারণে যেভাবে বিপুল ইহুদি জনসংখ্যা পালিয়ে এসে প্যালেস্টাইনে বসবাস করতে শুরু করেছিল, তা তাদের পছন্দ ছিল না। কিন্তু ওইসব আরব দেশগুলি এবং প্যালেস্টাইনের আরব নেতাদের ঘোরতর আপত্তি থাকা সত্ত্বেও ব্রিটিশ ম্যান্ডেট প্যালেস্টাইনের শাসন আর পরিচালনার দায়িত্বে থাকা ব্রিটেন হাজার হাজার ইহুদির এভাবে সেখানে এসে কোটানকোট আরবদের জমি দখল করে বসবাস করা আটকাতে পারেনি। ইহুদি মিলিট্যান্ট গ্রুপগুলি ক্রমাগত হিংসাত্মক কার্যকলাপের মাধ্যমে স্থানীয় আরব জনগোষ্ঠীকে তাদের নিজের এলাকা থেকেই পালিয়ে যেতে বাধ্য করছিল। তার উপর এখন আমেরিকা আর ইউরোপের শক্তিধর দেশগুলি জোর করে আরবদের মাঝে একটি ইহুদি রাষ্ট্র গঠন করতে চলেছে। এই ব্যাপারটা সেখানে বসবাসকারী আরব প্যালেস্টিনীয় জনগোষ্ঠী এবং আশেপাশের আরব দেশগুলির কাছে অপমানজনক মনে হয়। তাই ইসরায়েল একটি নতুন রাষ্ট্ররূপে ঘোষণার সাথে সাথেই তারা সম্মিলিতভাবে ইসরায়েলের ওপর আক্রমণ করে। কিন্তু আশ্চর্যজনকভাবে ইসরায়েল তাদের সবাইকে হারিয়ে দেয়, কারণ তাকে সাহায্য করছিল আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন। শুনে আশ্চর্য মনে হলেও সেই প্রথম আরব ইসরায়েলি যুদ্ধে সোভিয়েত ইউনিয়নও ইসরায়েলকে সহায়তা করেছিল। কিন্তু কয়েক বছর পরেই পরিস্থিতি পুরো বদলে যায়, কারণ আমেরিকা আর সোভিয়েত পরস্পরের প্রতিদ্বন্দ্বী রূপে একে অপরের মুখোমুখি দাঁড়ায়, আর সূচনা হয় দীর্ঘ সময়ব্যাপী চলা কোল্ড ওয়ার অর্থাৎ ঠান্ডা লড়াইয়ের। এই কোল্ড ওয়ারের কারণে বহু দেশের পারস্পরিক সম্পর্কের সমীকরণ বদলে যায় বহু দেশের মানচিত্র, আর মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়াও এর প্রভাব এড়াতে পারেনি। তাই দূরদৃষ্টি সম্পন্ন ডেভিড বেন গুরিয়ান, ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী, আরব দেশগুলির বিরুদ্ধে ইসরায়েলের এই জয়ে সন্তুষ্ট ছিলেন না, কারণ তিনি জানতেন আজ না হোক কাল এইসব আরব দেশগুলি পুনরায় ইসরায়েলের ওপর আক্রমণ করবে। কোল্ড ওয়ারের কারণে বিশ্ব রাজনীতির বদলে যাওয়া সমীকরণে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন, এই দুই শক্তিশালী প্রতিপক্ষের কাছেই মধ্যপ্রাচ্যে আরব দেশগুলির গুরুত্ব ক্রমেই বাড়ছিল। কোনো পক্ষই তাদেরকে চটাতে চাইছিল না। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ আর আমেরিকা ইহুদিদের প্রতি সহানুভূতি সম্পন্ন হলেও ইসরায়েলের প্রতি তাদের সেই মনোভাব যে দীর্ঘস্থায়ী হবে তার কোনো নিশ্চয়তা নেই। তারা মৌখিকভাবে ইসরায়েলকে সহায়তা দেওয়ার কথা বললেও প্রয়োজনের সময় সেই মৌখিক প্রতিশ্রুতি তারা কতটা রক্ষা করবে তা নিয়েও বেন গুরিয়ানের মনে সন্দেহ ছিল, কারণ প্রতিটি দেশ তার নিজের লাভ লোকসানই সবার আগে দেখবে। তাই বেন গুরিয়ান শুরু থেকেই বুঝে গিয়েছিলেন যে ইসরায়েলকে টিকে থাকতে গেলে তার নিজের শক্তি বাড়াতে হবে। তিনি জানতেন যে ইসরায়েলের সাথে যুদ্ধে হেরে গিয়ে আরবরা সর্বসমক্ষে যেভাবে হিউমিলিয়েটেড হয়েছে তার বদলা নেওয়ার চেষ্টা তারা অবশ্যই করবে। তারা আবার আক্রমণ করবে, বারবার করবে, আর ইসরায়েলকে প্রতিবার যুদ্ধে জিততে হবে, কারণ তার মতে একবারও যদি ইসরায়েল হেরে যায় তাহলে বিশ্বের মানচিত্র থেকে তার পুরো অস্তিত্বই মুছে যাবে। বিশিষ্ট ইসরায়েলি ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট মাইকেল কার্পিন তার বই দ্য বম্ব ইন দ্য বেসমেন্টে বেন গুরিয়ানের পার্সোনাল সেক্রেটারি থাকা ইজ্জাক নাভনের এ বিষয়ে একটি বক্তব্য উদ্ধৃত করেছেন। নাভনের কথা অনুযায়ী এই সময় বেন গুরিয়ান
প্রায়শই রাতে না ঘুমিয়ে নিজের অফিস ঘরে ক্রমাগত পায়চারি করতে থাকতেন। তিনি দেওয়ালে টাঙানো মানচিত্রের দিকে তাকিয়ে কখনো কখনো মাথার চুল খামচে ধরতেন। মানচিত্রে ছোট্ট এক চিলতে দেশ ইসরায়েল, আর তার চারিদিকে তীব্র শত্রু মনোভাবাপন্ন বড় বড় আরব দেশ, যারা ইসরায়েলের শেষ চিহ্ন পর্যন্ত মুছে দিতে চায়। এত শত্রুর মাঝে তিনি কিভাবে ইহুদিদের এই একমাত্র দেশটিকে টিকিয়ে রাখবেন, এটাই তার একমাত্র ভাবনা। হিটলারের নাজি জার্মানির হলোকস্ট তিনি নিজের চোখে দেখেছিলেন। সেই হলোকস্ট যাতে আর দ্বিতীয়বার না ঘটে, তার জন্য এমন একটা উপায় তিনি খুঁজছিলেন যা ভবিষ্যতে ইসরায়েলের অস্তিত্বের ওপর আসা যে কোনো সংকটকে চিরতরে ঘুচিয়ে দেবে। যুদ্ধের চিরাচরিত অস্ত্রশস্ত্রগুলির ওপর বেন গুরিয়ানের খুব একটা ভরসা ছিল না, কারণ ব্রিটেন, ফ্রান্স, চেকোস্লোভাকিয়ার মতো ইউরোপের দেশগুলি তাদের উন্নত অস্ত্রশস্ত্র আর সামরিক সরঞ্জাম তো আরব দেশগুলিকেও বিক্রি করছে। ফলে তিনি চাইছিলেন এমন একটা ফাইনাল ওয়েপন হাতে পেতে যার শক্তি অসীম, আর সেই ফাইনাল ওয়েপন বা অন্তিম হাতিয়ার হচ্ছে পরমাণু অস্ত্র। মাইকেল কার্পিন তার বইতে লেখেন যে তৎকালীন পরিস্থিতিতে একটি নতুন রাষ্ট্র হিসেবে সদ্য আত্মপ্রকাশ করা ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র মানে শুধুমাত্র একটি সামরিক সক্ষমতা নয়, পরমাণু অস্ত্র মানে ইসরায়েলের কাছে তার লাইফ ইন্স্যুরেন্স, তার অস্তিত্বের গ্যারান্টি। তাই প্রথম আরব ইসরায়েলি যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই ডেভিড বেন গুরিয়ান তার এই স্বপ্নকে বাস্তবে পরিণত করার কাজে উঠে পড়ে লাগলেন। প্রসঙ্গত বলে রাখি, ইসরায়েলের নিউক্লিয়ার প্রোগ্রাম এতটাই গোপনীয় ছিল যে সে সম্পর্কে প্রকাশিত তথ্য অতি সীমিত। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এবং রিসার্চাররা এ বিষয়ে তদন্ত করে নানা রিপোর্ট প্রকাশ করেছেন, তা নিয়ে বই লিখেছেন। সেই সাথে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন সরকারি দপ্তর আর ইন্টেলিজেন্স এজেন্সিগুলিতে কর্মরত কিছু প্রাক্তন আধিকারিকও পরে এ নিয়ে বেশ কিছু তথ্য প্রকাশ করেছেন। তাছাড়া ইউরোপ এবং আমেরিকার বেশ কিছু পুরনো সরকারি নথি ডিক্লাসিফাই হওয়ার পর সেসব ডিক্লাসিফাইড ফাইলগুলি থেকেও এ সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া গেছে। আমরা এই পর্বের জন্য সেই সমস্ত ডকুমেন্ট এবং রিপোর্টগুলির ওপর নির্ভর করেছি। সেই সঙ্গে 4টি বইয়ের কথা বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন, যেখান থেকে আমরা এই পর্বের জন্য বিভিন্ন তথ্য নিয়েছি। সেই 4টি বই হলো বিশিষ্ট ইসরায়েলি ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট মাইকেল কার্পিনের লেখা দ্য বম্ব ইন দ্য বেসমেন্ট, যে বইটির উল্লেখ একটু আগেই করলাম। সেই সাথে প্রখ্যাত ঐতিহাসিক লেখক এবং অধ্যাপক আভনার কোহেনের লেখা 2টি বই, ইসরায়েল অ্যান্ড দ্য বম্ব এবং দ্য ওর্স্ট কেপ্ট সিক্রেট, আর প্রখ্যাত মার্কিন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এবং পুলিৎজার পুরস্কার প্রাপক শিমোর হার্সের লেখা দ্য স্যামসন অপশন। আরও তথ্যের জন্য এই বইগুলি অবশ্যই পড়ে দেখতে পারেন। পরমাণু বোমা তৈরির প্রতি বেন গুরিয়ানের তীব্র আকাঙ্ক্ষার কথা বলতে গিয়ে দ্য ওর্স্ট কেপ্ট সিক্রেটে আভনার কোহেন বলেছেন, তিনি তার ক্লোজ সার্কেলে ঘোষণা করে দিয়েছিলেন যে আলবার্ট আইনস্টাইন, রবার্ট ওপেনহাইমার এবং এডওয়ার্ড টেলর, এই 3 জন ইহুদি বিজ্ঞানী আমেরিকার জন্য যা যা করেছেন সেই একই কাজ ইসরায়েলের সায়েন্টিস্টরাও তাদের নিজের দেশের জন্য করতে পারেন। বলাই বাহুল্য, আমেরিকার পারমাণবিক বোমা তৈরির ম্যানহাটন প্রজেক্ট এবং হাইড্রোজেন বোমা তৈরির প্রজেক্টের সাফল্যের পেছনে এই 3 জন বিজ্ঞানীর বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অর্থাৎ বেন গুরিয়ানের ইঙ্গিতটা কোন দিকে ছিল তা পরিষ্কার। তবে পরমাণু বোমা তৈরির জন্য ইসরায়েলের কাছে তখন না ছিল টেকনোলজি, না ছিল ইনফ্রাস্ট্রাকচার, আর না ছিল পরমাণু বোমা তৈরির কাঁচামাল। তাই অতি দ্রুত মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে একটি নতুন রিসার্চ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডিভিশনের গঠন করা হলো, যার নাম দেওয়া হলো এমেথ। বলে রাখি, এই এমেথ নামক নতুন বিভাগটি পরে নাম পাল্টে হয়ে যায় রাফায়েল, যেটি বর্তমানে বিশ্বের অন্যতম উন্নত ডিফেন্স টেকনোলজি কোম্পানি। এমেথের প্রধান হিসেবে নিযুক্ত হলেন অভিজ্ঞ রসায়নবিদ ডক্টর আর্নস্ট ডেভিড বার্গম্যান। জার্মানিতে হিটলারের হাতে ক্ষমতা যাওয়ার আগে পর্যন্ত তিনি বার্লিনের বিভিন্ন ইউনিভার্সিটিতে কাজ করেছিলেন। সেই সাথে বিশিষ্ট জার্মান রসায়নবিদ এবং লিথিয়ামের আবিষ্কর্তা ওয়েলহেম স্লেঙ্কের সাথে একত্রে অর্গানিক কেমিস্ট্রির একটি বিখ্যাত বইও বার্গম্যান লিখেছিলেন। কিন্তু যেহেতু তিনি একজন ইহুদি ছিলেন,
তাই হিটলার ক্ষমতায় আসার পর বিপদ বুঝে তিনি জার্মানি ছেড়ে চলে আসেন ব্রিটেনে এবং তারপর সেখান থেকে আসেন ম্যান্ডেটরি প্যালেস্টাইনে। নিজে জার্মানিতে থাকার সুবাদে ইহুদিদের ওপর হওয়া যাবতীয় অত্যাচার এবং হলোকস্ট বার্গম্যানও খুব কাছ থেকে দেখেছিলেন। তাই বেন গুরিয়ানের মতো তিনিও বিশ্বাস করতেন দ্বিতীয়বার ইহুদিদের গণহত্যা আটকাতে ইসরায়েলের হাতে পারমাণবিক বোমা থাকাটা খুব দরকার। বেন গুরিয়ানের স্বপ্নকে সফল করার কাজে বার্গম্যান হয়ে উঠলেন তার অন্যতম সহযোগী এবং পরামর্শদাতা। তার পরামর্শেই রাষ্ট্রের পক্ষ থেকে বেশ কিছু মেধাবী স্টুডেন্টকে ইউরোপ ও আমেরিকার বড় বড় ইউনিভার্সিটিগুলিতে উচ্চশিক্ষা লাভের জন্য এবং রিসার্চ করার জন্য পাঠানো হলো। তারা সেখানকার বিশিষ্ট বিজ্ঞানীদের সাথে থেকে নিউক্লিয়ার ফিজিক্স এবং অর্গানিক কেমিস্ট্রি বিষয়ে জ্ঞান লাভ করবে, কারণ তাদের অর্জিত সেই জ্ঞান কাজে লাগবে ইসরায়েলের নিউক্লিয়ার প্রোগ্রামে। ডক্টর বার্গম্যান প্রধানমন্ত্রী বেন গুরিয়ানের এতটাই কাছের লোক ছিলেন যে 1952 সালে যখন ইসরায়েলের অ্যাটমিক এনার্জি কমিশনের গঠন হলো, তখন বার্গম্যানকে এর চেয়ারম্যানের পদ দেওয়া হলো। তার পাশাপাশি ইসরায়েলের নিউক্লিয়ার প্রোগ্রামে আরেক বিজ্ঞানীরও যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান ছিল। তিনি হলেন ডক্টর ইসরায়েল দস্ত্রোভস্কি। আইসোটোপ সেপারেশন এবং নিউক্লিয়ার রিঅ্যাক্টর ডেভেলপমেন্ট বিষয়ে প্রফেসর দস্ত্রোভস্কির যথেষ্ট জ্ঞান ছিল। এমেদ যখন গঠিত হয়েছিল সেই একই সময়ে ইসরায়েল ডিফেন্স ফোর্স অর্থাৎ আইডিএফ এর ভেতরেও একটি সায়েন্টিফিক রিসার্চ ইউনিটের স্থাপনা করা হয়েছিল, যার নাম ছিল হেমেদ গিমেল ইউনিট, আর দস্ত্রোভস্কি ছিলেন এর প্রধান। এই ইউনিটের কাজ ছিল নেগেভ মরুভূমির জিওলজিক্যাল সার্ভে করে ইউরেনিয়ামের মতো তেজস্ক্রিয় মৌলের খোঁজ করা। সার্ভে থেকে পাওয়া স্যাম্পলগুলিকে ল্যাবরেটরিতে টেস্ট করে নেগেভের মাটির তলায় ফসফেটের বিরাট ভাণ্ডারের পাশাপাশি অল্প স্বল্প ইউরেনিয়ামেরও খোঁজ পাওয়া গেল। বার্গম্যান ও তাঁর সহযোগীরা এই ইউরেনিয়াম দিয়েই গবেষণার কাজ শুরু করে দিলেন। তবে অচিরেই বোঝা গেল এই সামান্য পরিমাণ ইউরেনিয়াম নিউক্লিয়ার প্রোগ্রাম চালানোর জন্য যথেষ্ট নয়। তাই ইসরায়েলকে পরমাণু বোমা হাতে পেতে গেলে ইউরেনিয়াম থেকে শুরু করে নিউক্লিয়ার টেকনোলজি সবই অন্য কোনো দেশ থেকে আনতে হবে। কিন্তু তাদেরকে সাহায্য করতে রাজি হবে কোন দেশ? বেন গুরিয়ান প্রথমে আমেরিকার দিকে ঝুঁকলেন। সে সময় আমেরিকার রাষ্ট্রপতি ডোয়াইট আইজেনহাওয়ার অ্যাটম ফর পিস নামক একটি প্রোগ্রাম চালাচ্ছিলেন, যার মাধ্যমে পারমাণবিক শক্তিকে শান্তিপূর্ণভাবে জনকল্যাণের কাজে ব্যবহারের জন্য দেশগুলিকে উৎসাহ এবং সাহায্য দেওয়া হতো। ইসরায়েলকেও এই প্রোগ্রামের আন্ডারে একটি ছোট লাইট ওয়াটার রিসার্চ রিঅ্যাক্টর দিতে রাজি হলো আমেরিকা। 1955 সালে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে নিউক্লিয়ার কোঅপারেশন এগ্রিমেন্ট স্বাক্ষর হলো, আর 5 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ওই রিসার্চ রিঅ্যাক্টরটি আমেরিকা থেকে ইসরায়েলে এলো। কিন্তু বার্গম্যান সহ বাকি ইসরায়েলি বিজ্ঞানীরা বুঝতে পারলেন যে এই ছোট্ট রিসার্চ রিঅ্যাক্টরের দ্বারা পারমাণবিক বোমা তৈরি করা কখনোই সম্ভব নয়। তার জন্য প্রয়োজন উচ্চ ক্ষমতা সম্পন্ন হেভি ওয়াটার রিঅ্যাক্টর। কিন্তু আমেরিকা তা দিতে রাজি হলো না। অবশ্য আজ আমেরিকা আর ইসরায়েলের সম্পর্ক দেখে এতে আশ্চর্য হতে পারেন। আজকের আমেরিকা বড় দাদার মতোই ছোট ভাই ইসরায়েলের সহযোগিতা করলেও সে সময় কিন্তু দুজনের সম্পর্ক এরকমটা ছিল না। এটা ঠিক যে আমেরিকা ইসরায়েলের গঠনে যথেষ্ট সাহায্য করেছিল। আরব দেশগুলির সাথে যুদ্ধেও আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু আজকের মতো ইসরায়েলের প্রতি পদক্ষেপে আমেরিকার সম্মতি বা সহমত সে সময় ছিল না। মাইকেল কার্পিনের লেখা দ্য বম্ব ইন দ্য বেসমেন্ট অনুযায়ী মার্কিন রাষ্ট্রপতি আইজেনহাওয়ার ইসরায়েলকে বেশ খানিকটা সন্দেহের চোখেই দেখতেন। তার মনে সন্দেহ ছিল যে সিভিলিয়ান নিউক্লিয়ার প্রোগ্রামের নামে ইসরায়েল হয়তো সেই প্রযুক্তিকে বোমা বানানোর কাজে ব্যবহার করবে। আর বলাই বাহুল্য যে তার সন্দেহ সম্পূর্ণ সঠিক ছিল। এবার আমেরিকা যখন উচ্চ ক্ষমতা সম্পন্ন নিউক্লিয়ার রিঅ্যাক্টর দিতে রাজি হলো না, তখন ইসরায়েল ইউরোপের দিকে নজর দিল। ততদিনে ইউরোপের কেবলমাত্র একটি দেশের হাতেই পারমাণবিক বোমা রয়েছে, সেই দেশটি হচ্ছে ব্রিটেন। কিন্তু ব্রিটেনও আমেরিকার মতোই ইসরায়েলের হাতে পরমাণু বোমার টেকনোলজি তুলে দিতে রাজি নয়। ইসরায়েলের কাছে কিন্তু পাকা খবর ছিল যে ইউরোপের আরেকটি দেশ পরমাণু বোমা তৈরিতে জোর কদমে কাজ করে চলেছে। তাদের কাছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরও রয়েছে, আর ইতিমধ্যেই অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়ে গেছে। সেই দেশটির নাম ফ্রান্স। কিন্তু ফ্রান্স ইসরায়েলকে সাহায্য করতে কেন রাজি হবে?
অবশ্য ইসরায়েল বুঝেছিল যে তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম চালাতে গেলে ফ্রান্সকে রাজি করাতেই হবে। এ কাজের জন্য সামনে এগিয়ে এলেন এক ব্যক্তি, শিমন পেরেস। তার নাম আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। পরবর্তীকালে তিনি হয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। ডক্টর বার্গম্যানের মতোই শিমন পেরেসও ছিলেন বেন গুরিয়ানের অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং কাছের মানুষ। মাত্র 29 বছর বয়সেই পেরেসকে বেন গুরিয়ান ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত করেছিলেন, যা সে সময়কার অনেক উচ্চপদস্থ অফিসার এবং নেতার মনেই বিস্ময়ের উদ্রেক করেছিল। এহেন বিশ্বস্ত আর অনুগত অনুচরের ওপরেই বেন গুরিয়ান ফ্রান্সকে রাজি করানোর দায়িত্ব দিলেন। সেই মতো পেরেস তৎক্ষণাৎ চলে গেলেন প্যারিসে। প্যারিসে গিয়ে তিনি প্রথমে যার সাথে সাক্ষাৎ করলেন তিনি হচ্ছেন ফ্রান্সের মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের চিফ অফ স্টাফ আবেল টমাস। আবেল টমাস নিজে ইহুদি না হলেও ইহুদিদের প্রতি তিনি যথেষ্ট সহানুভূতি সম্পন্ন ছিলেন। তিনি ফ্রান্সের মিনিস্ট্রি অফ ডিফেন্সের প্রধান মরিস বর্জ মানৌরির সাথে শিমন পেরেসের পরিচয় করিয়ে দিলেন। আর দুজনের এই সাক্ষাতের পর থেকে ফ্রান্স আর ইসরায়েলের সম্পর্ক নতুন খাতে বইতে শুরু করলো। মানৌরি পেরেসের কথাবার্তাতে একেবারে মুগ্ধ হয়ে গেলেন। মাইকেল কার্পেন দ্য বম্ব ইন দ্য বেসমেন্টে লিখেছেন, দুজনের মধ্যে সখ্যতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে ফ্রান্সের ডিফেন্স মিনিস্ট্রির বিল্ডিং এর ভেতরেই শিমন পেরেসের জন্য একটি সেপারেট অফিস ঘর পর্যন্ত বরাদ্দ করা হয়েছিল। প্যারিসে গেলেই তিনি সেখানেই বসতেন। মানৌরির সহায়তায় পেরেস একেবারে সরাসরি ফ্রান্সের তৎকালীন প্রধানমন্ত্রী গায়ে মোলের সাথেও সাক্ষাৎ করেন। এভাবে একটার পর একটা ধাপ পেরিয়ে পেরেস একেবারে ফ্রান্সের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিদের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। নিজের তীক্ষ্ণ কূটনৈতিক বুদ্ধির সাহায্যে তিনি বুঝে গিয়েছিলেন যে বর্তমানে ফ্রান্সের অবস্থা খোঁচা খাওয়া বাঘের মতো। কয়েক বছরের মধ্যেই মরক্কো, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, টিউনিসিয়ার মতো কলোনি এবং ফ্রেঞ্চ প্রোটেক্টরেটগুলি একে একে তার হাত থেকে বেরিয়ে স্বাধীন হয়ে গিয়েছিল। তার উপর আবার আফ্রিকার বেশ কিছু কলোনিতে স্বাধীনতার জন্য বিদ্রোহ শুরু হয়েছিল। ফলে সবকিছু মিলিয়ে ফ্রান্সের তখন জেরবার অবস্থা। এসবের মধ্যেই ফ্রান্স সরকারের কাছে খবর আসে যে তাদের আরেক কলোনি আলজেরিয়াতে ফরাসি শাসনের বিরুদ্ধে দেশব্যাপী যে বিরাট বিদ্রোহের সূচনা হয়েছে তাতে বিদ্রোহীদের অস্ত্রশস্ত্র এবং ফান্ডিং দিয়ে সাহায্য করছে ইজিপ্ট। এবার ইজিপ্ট হচ্ছে ইসরায়েলের প্রতিবেশী। গোড়া থেকেই ইসরায়েলি ইন্টেলিজেন্স সিস্টেম পুরো মধ্যপ্রাচ্য জুড়েই অ্যাক্টিভ ছিল। ফলে স্বাভাবিকভাবেই ইজিপ্টের ভেতরেও ইসরায়েলি এজেন্টরা সক্রিয় ছিল। আর এখানেই ইসরায়েলের সহযোগিতা ফ্রান্সের পক্ষে দরকারি হয়ে পড়ে। ইজিপ্টের গামাল আবদেল নাসেরের সরকার আলজেরিয়ান বিদ্রোহীদের কিভাবে সাহায্য করছে, কি তাদের প্ল্যান, এ সমস্ত কিছু খবর ফ্রান্সকে দিতে পারে ইসরায়েল। সেই সাথে আলজেরিয়াতে বিদ্রোহ দমনের জন্য প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র এবং মিলিটারি সরঞ্জামও ইসরায়েলের মাধ্যমে সেখানে পাঠানো বেশি সুবিধাজনক। ইসরায়েলের কাছে সহযোগিতা না করার কোনো কারণ ছিল না, তাই তারা সানন্দে ফ্রান্সকে সাহায্য করতে রাজি হয়ে গেল। আর এর মাধ্যমে ফ্রান্স আর ইসরায়েলের মধ্যে একটা সহযোগিতার সম্পর্ক গড়ে উঠল। তবে কিছুদিনের মধ্যেই আরো একটা এমন ঘটনা ঘটল যাতে এই সম্পর্ক আরো মজবুত হলো। সেই ঘটনাটা হচ্ছে সুয়েজ ক্রাইসিস। ব্যাপারটা ঘটেছিল এই যে 1956 সালে ইজিপ্টের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসের সুয়েজ ক্যানালকে ন্যাশনালাইজ করে দেন। এতে ব্রিটেন এবং ফ্রান্স ক্ষুব্ধ হয়ে ওঠে, কারণ যে কোম্পানির হাতে এখান দিয়ে যাতায়াতকারী জাহাজগুলির কাছ থেকে কর আদায়ের অধিকার ছিল সেই কোম্পানির মালিকানা ছিল মূলত ব্রিটিশ এবং ফরাসি বিনিয়োগকারীদের হাতে। তাছাড়া সুয়েজ ক্যানালের উপর এই নিয়ন্ত্রণ ছিল ওই দুটি দেশের ঔপনিবেশিক শক্তির প্রতীক। ফলে নাসেরের এই জাতীয়করণের সিদ্ধান্ত তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক আধিপত্যের উপর আঘাত বলে মনে হয়। ক্ষুব্ধ আর অপমানিত ব্রিটেন ও ফ্রান্স এর বদলা নেওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে ওঠে। তারা ইসরায়েলের সাথে মিলে ইজিপ্টের ওপর হামলা চালিয়ে নাসেরকে ক্ষমতা থেকে উৎখাত করার গোপন পরিকল্পনা করে। হামলার এই প্ল্যানিং প্রোটোকল অফ সেভরেস নামে পরিচিত। কিন্তু তাদের এই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হতে পারে না। যুদ্ধের মাঝেই আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন এই দুই শক্তির জোড়া চাপে ফ্রান্স আর ব্রিটেন পিছু হটতে বাধ্য হয়, আর সুয়েজ ক্যানালের নিয়ন্ত্রণ ইজিপ্টের হাতেই থেকে যায়।
এতে বিশ্বমঞ্চে ফ্রান্স আর ব্রিটেনের মিলিটারি সুপিরিয়রিটির ফানুস ফুটো হয়ে যায়। অপরদিকে ইসরায়েল তাদের সামরিক উৎকর্ষতা প্রদর্শন করে এই যুদ্ধের যাবতীয় সাফল্য ছিনিয়ে নেয়। সুয়েজ ক্রাইসিসের পর ইসরায়েলের সাথে ফ্রান্সের সম্পর্ক আরো মজবুত হয়। শিমোর হার্স তাঁর বই দ্য স্যামসন অপশনে এ নিয়ে লিখেছেন যে এরপর দুই দেশের মধ্যে রক্তের সম্পর্ক গড়ে ওঠে। ফ্রান্সের মনে হয় তাদের নিকট সহযোগী আমেরিকা সুয়েজ ক্রাইসিসের সময় যেভাবে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাতে ইসরায়েল আমেরিকার থেকে ভালো সহযোগী। তাছাড়া সোভিয়েত আর আমেরিকার চাপে তারা ইসরায়েলকে যুদ্ধে যেভাবে একা রেখে পিছু হটে গিয়েছে তাতেও একটা অপরাধ বোধ তাদের ভেতরে কাজ করছিল। আর এই সব ব্যাপার মিলে এরপর ইসরায়েল আর ফ্রান্সের সম্পর্কে একটা নতুন রসায়নের সৃষ্টি হয়। ফ্রান্স ইসরায়েলকে তাদের নিউক্লিয়ার প্রজেক্টে সব দিক থেকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এই ডিল ফাইনালাইজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী গায়ে মোলে এবং প্রতিরক্ষা মন্ত্রী মরিস বার্জমানৌরি, যাঁদের সাথে শিমন পেরেসের সুসম্পর্কের কথা একটু আগেই আপনাদের শুনিয়েছি। আবনার কোহেনের লেখা দ্য ওস্ট কেপ্ট সিক্রেট অনুযায়ী ফ্রান্স ইসরায়েলকে শুধুমাত্র উচ্চ ক্ষমতা সম্পন্ন নিউক্লিয়ার রিঅ্যাক্টর দিতেই রাজি হয়ে যায় না, উপরন্তু একটি প্লুটোনিয়াম রিপ্রসেসিং প্ল্যান্ট এবং উপযুক্ত নিউক্লিয়ার ফ্যাসিলিটির নির্মাণে সাহায্য করতেও রাজি হয়। এই ডিলের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে দুই দেশই বিশেষ সতর্কতা অবলম্বন করেছিল। এমনকি প্রধানমন্ত্রী গায়ে মোলে এবং প্রতিরক্ষা মন্ত্রী মানৌরি ফ্রান্সের বিদেশ মন্ত্রককে পর্যন্ত এ ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে রেখেছিলেন। এরপর অতি দ্রুত শুরু হয়ে যায় ইসরায়েলের এই নতুন আর গোপন নিউক্লিয়ার ফ্যাসিলিটি নির্মাণের কাজ। যেহেতু ইসরায়েল একে সবার চোখের আড়ালে রাখতে চাইছিল, তাই প্রয়োজন ছিল একটি জনবসতিহীন ফাঁকা জায়গার। এর জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হচ্ছে ইসরায়েলের দক্ষিণে অবস্থিত জনবিরল নেগেভ মরুভূমি। এই নেগেভ মরুভূমির মধ্যে ডিমোনা নামক একটি ছোট্ট গ্রামের থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত একটি জায়গাকে তাদের সিক্রেট নিউক্লিয়ার ফ্যাসিলিটি নির্মাণের স্থান হিসেবে বেছে নেয় ইসরায়েল। আর 1958 সাল থেকে নির্মাণ কার্য শুরু হয়। এতে সরাসরি সহায়তার জন্য ফ্রান্স থেকে বহু সংখ্যক ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানরা ডিমোনাতে এসে কাজ করতে শুরু করেন। পরবর্তী 2-1 বছরের মধ্যেই এখানে কর্মরত এইসব ফ্রেঞ্চ কর্মীদের সংখ্যা বেড়ে প্রায় 2500 হয়ে যায়, আর ডিমোনা গ্রাম থেকে হয়ে যায় একটি কসমোপলিটন টাউন। কিন্তু তবুও এই পুরো কর্মকাণ্ডের ওপর গোপনীয়তার একটা মোটা পর্দা ফেলা ছিল। ফ্রান্স আর ইসরায়েল দুপক্ষেরই সর্বাধিক প্রচেষ্টা ছিল যাতে আমেরিকা এই সিক্রেট প্রজেক্টের ব্যাপারে কিছু জানতে না পারে। দ্য স্যামসন অপশনে এ ব্যাপারে শিমোর হার্স লিখেছেন, গোপনীয়তা রক্ষার জন্য ডিমোনাতে কর্মরত ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার আর টেকনিশিয়ানরা ফ্রান্সে তাদের আত্মীয় স্বজনদের ইসরায়েল থেকে ডাইরেক্ট চিঠি লিখতেন না, বরং তাদের লেখা সেই সব চিঠিপত্র ইসরায়েল থেকে প্রথমে যেত ল্যাটিন আমেরিকার একটি নকল পোস্ট অফিসে, তারপর সেখান থেকে সেগুলি পৌঁছতো ফ্রান্সে, যাতে তাদের আত্মীয় স্বজনরা পর্যন্ত এটা বিশ্বাস করে যে তারা ল্যাটিন আমেরিকাতে কাজ করছেন। ডিমোনাতে এত বড় আকারের পরিকাঠামো নির্মাণের কাজ এত দ্রুত চলছিল যে সে সময় ইসরায়েলে সিমেন্ট ইস্পাতের মতো নির্মাণ সামগ্রীর অভাব দেখা দিয়েছিল। এই অভাব পূরণের জন্য ইসরায়েলকে ফ্রান্স এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলির থেকে নির্মাণ সামগ্রী আমদানি করতে হয়েছিল। তবে যাতে কারো মনে কোনো সন্দেহের উদ্রেক না ঘটে তার জন্য ডিমোনার সেই নির্মীয়মান ফ্যাসিলিটিটিকে একটি টেক্সটাইল ফ্যাক্টরি হিসেবে উল্লেখ করা হয়। এমনকি তার ভেতরে সত্যি সত্যি একটা টেক্সটাইল ফ্যাক্টরি নির্মাণ পর্যন্ত করা হয়। বেশ কয়েক বছর একটানা নির্মাণ কার্য চলার পর 1964 সাল নাগাদ ডিমোনার 26 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হেভি ওয়াটার নিউক্লিয়ার রিঅ্যাক্টরটি ফুললি অপারেশনাল স্টেজে পৌঁছে যায়। অবশ্য ততদিনে তাদের এই সিক্রেট প্রজেক্ট আমেরিকার চোখ এড়াতে পারেনি। 1960 সালের দিকে একটা আমেরিকান U-2 স্পাই বিমান নেগেভ মরুভূমির ওপর দিয়ে যেতে যেতে এর কয়েকটা ছবি তুলে ফেলে। সেই ছবিগুলি যখন আমেরিকার ইন্টেলিজেন্স এজেন্সি CIA এর দপ্তরে গিয়ে পৌঁছয় তখন সেখানকার আধিকারিকদের রাতের ঘুম উড়ে যায়। মরুভূমির মধ্যে কংক্রিট নির্মিত বিরাট কমপ্লেক্স আর গম্বুজাকৃতির ডোম দেখে মার্কিন বিশ্লেষকরা একে নিউক্লিয়ার প্ল্যান্ট বলে সন্দেহ করলেন। আমেরিকার তরফ থেকে ইসরায়েলকে যখন এ ব্যাপারে জিজ্ঞেস করা হলো তখন অবধারিতভাবে জবাব এলো এটা টেক্সটাইল ফ্যাক্টরি।
এই উত্তরে আমেরিকা মোটেই সন্তুষ্ট হলো না, বরং গোপনে খবরাখবর সংগ্রহের জন্য সিআইএ এজেন্টদের ইসরায়েলে পাঠানো হলো। সেই সব এজেন্টদের পাঠানোর রিপোর্ট যখন রাষ্ট্রপতি আইজেনহাওয়ারের টেবিলে এলো, তখন তিনি চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু তিনি সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করার আগেই রাষ্ট্রপতি হিসেবে তাঁর কার্যকাল শেষ হয়ে গেল। তাঁর স্থানে নির্বাচিত হয়ে এলেন নতুন রাষ্ট্রপতি জন এফ কেনেডি। এইসব রিপোর্ট যখন তার হাতে পড়ল, তখন তিনি কড়া পদক্ষেপ গ্রহণ করার কথা বিবেচনা করলেন। কেনেডি নিউক্লিয়ার নন প্রলিফারেশন পলিসি অর্থাৎ পরমাণু অপ্রসারণ নীতির সমর্থক ছিলেন। তিনি সরাসরি ডেভিড বেন গুরিয়ানকে চিঠি লিখে আসল সত্যিটা জানতে চাইলেন। উত্তরে বেন গুরিয়ান এটা স্বীকার করলেন যে ডিমোনাতে সত্যি সত্যি তারা নিউক্লিয়ার ফ্যাসিলিটি নির্মাণ করেছেন। তবে সেই সাথে চিঠিতে অত্যন্ত ভদ্র ভাষায় তিনি এও জানালেন যে ইসরায়েলের উদ্দেশ্য বোমা বানানো নয়, বরং পরমাণু শক্তিকে শান্তিপূর্ণ উপায়ে ব্যবহার করাটাই ইসরায়েলের লক্ষ্য। এরপর কেনেডি পুনরায় চিঠি লিখে ডিমোনা ফ্যাসিলিটিতে মার্কিন বৈজ্ঞানিকদের ইন্সপেকশন করতে দেওয়ার দাবি করলেন। প্রত্যুত্তরে বিচক্ষণ বেন গুরিয়ান কেনেডির প্রতি অত্যন্ত সৌজন্য প্রদর্শন করে বারবার ঘুরিয়ে ফিরিয়ে সেই একটাই কথা বলতে লাগলেন যে ইসরায়েলের উদ্দেশ্য পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার। 1961 মে মাসে নিউ ইয়র্কের একটি হোটেলে কেনেডির সাথে বেন গুরিয়ানের মুখোমুখি সাক্ষাৎ হলো। বিশেষজ্ঞদের মতে সেই রুদ্ধদ্বার বৈঠকে কেনেডি বেন গুরিয়ানের ওপর ডিমোনাতে মার্কিন বৈজ্ঞানিকদের পরিদর্শন করতে দেওয়ার জন্য খানিকটা চাপ দিয়েছিলেন। যদিও বেন গুরিয়ান কেনেডিকে আশ্বস্ত করে বলেছিলেন ইসরায়েল মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রবর্তনকারী প্রথম দেশ হবে না। এবার তার এই কথার অনেক রকম অর্থ হয়। অবশ্য ডিমোনাতে মার্কিন পরিদর্শনের জন্য কেনেডিকে সরাসরি না বলতেও তিনি পারলেন না। শেষ পর্যন্ত ইসরায়েল বেশ কিছু শর্ত সহ ডিমোনাতে পরিদর্শন করতে দিতে রাজি হলো। এরপর শুরু হলো ইতিহাসের অন্যতম কভার আপ। পরিদর্শনে আসা মার্কিন বৈজ্ঞানিকদের অন্যদিকে ব্যস্ত রাখার জন্য নানা আয়োজন করা হয়, যাতে ইন্সপেকশনের জন্য তারা কম সময় পান। তাদের জন্য বড় বড় ভোজসভার আয়োজন করা হতো, আর বিভিন্ন টুরিস্ট প্লেসে তাদেরকে ভ্রমণে নিয়ে যাওয়া হতো। জেনে শুনে ইন্সপেকশনের ডেট উৎসবের মরশুমে ফিক্স করা হতো, যাতে নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে কম কর্মী থাকার কারণ দেখিয়ে সব জায়গার পরিদর্শন আটকানো যায়। ডিমোনা থেকে স্যাম্পল কালেকশন করা বা নিজেদের ইকুইপমেন্ট ব্যবহার করে পরীক্ষা নিরীক্ষা করার অনুমতি ইন্সপেক্টরদের দেওয়া হয় না। এমনকি মাটির ওপরে দৃশ্যমান কংক্রিট নির্মিত ফ্যাসিলিটির তলায় যে বিরাট 6 তলার প্লুটোনিয়াম রিপ্রসেসিং প্ল্যান্ট রয়েছে, তার অস্তিত্বের কথা পরিদর্শকরা যাতে ঘুণাক্ষরেও জানতে না পারেন, সেজন্য নিচে যাওয়ার লিফটগুলির সামনে সেগুলিকে সম্পূর্ণভাবে আবৃত করে নকল দেওয়াল তুলে দেওয়া হয়। এরকমই এক পরিদর্শনকারী টিমের হেড ফ্লয়েড কুলার তার রিপোর্টে সেখানকার বিল্ডিংগুলির একটির ভেতরে একেবারে নতুন প্লাস্টার আর রং করা দেওয়াল থাকার কথা উল্লেখ করেছিলেন। পরে জানা যায় যে প্রতিবার মার্কিন ইন্সপেকশন টিম আসার পূর্বে রাতারাতি এভাবেই সবকিছুকে কাভার আপ করে দেওয়া হতো। ডিমোনাতে ফিল্মের সেটের মতো নকল কন্ট্রোল রুম বানানো হয়েছিল, যেখানে এমন সব ইকুইপমেন্ট লাগানো ছিল যেগুলি অকেজো। পরিদর্শনকারীদেরকে সবকিছু ঘুরিয়ে দেখানোর দায়িত্ব দেওয়া হয়েছিল ডক্টর ইসরায়েল দস্ত্রভস্কির ওপর, যিনি তখন ইসরায়েলের অ্যাটমিক এনার্জি কমিশনের লিডিং সায়েন্টিস্ট ছিলেন। তিনি যে কোনো বিষয়কে ঘুরিয়ে পেঁচিয়ে জটিল করে তুলতেও সিদ্ধহস্ত ছিলেন। পরিদর্শনকারীরা যখন রিঅ্যাক্টরের কাজকর্মের সাথে কন্ট্রোল রুমে থাকা ইকুইপমেন্টগুলির রিডিং এর অসঙ্গতির বিষয়ে জানতে চাইতেন, তখন প্রফেসর দস্ত্রভস্কি নানা জটিল ইকুয়েশন এবং ব্যাখ্যার অবতারণা করে তাদেরকে বিভ্রান্ত করে তুলতেন। আবার কখনো কখনো এই অসঙ্গতির যাবতীয় দায় চাপিয়ে দিতেন খারাপ ইকুইপমেন্টগুলির ওপর, অর্থাৎ ইকুইপমেন্টগুলি খারাপ হয়ে গেছে তাই রিডিং ভুলভাল আসছে। এইভাবে ইসরায়েল আমেরিকাকে বোকা বানিয়ে ওইসব ইন্সপেকশনগুলিকে কার্যত প্রহসনে পরিণত করেছিল। তবে এবার মনে প্রশ্ন জাগতে পারে যে আমেরিকা কি এতটাই অবোধ ছিল যে ইসরায়েল তাকে ক্রমাগত এভাবে বোকা বানিয়ে চলেছিল? উত্তরটা সম্ভবত না। ডিমোনার আসল সত্যটার অনেকটাই আমেরিকা আঁচ করেছিল, কিন্তু তা নিয়ে তারা বাইরে খুব বেশি হাঙ্গামা করেনি। বিশেষজ্ঞদের মতে সে সময়ও আমেরিকার প্রশাসনিক তন্ত্রের মধ্যে এমন অনেকেই ছিলেন যারা ইসরায়েলের প্রতি সহানুভূতি সম্পন্ন ছিলেন।
তাঁরা নিজেরাই অনেক কিছুকে ধামাচাপা দিতে সাহায্য করেছিলেন। এমনকি সিআইএ যা সন্দেহ করেছিল যে ইসরায়েল ডিমোনাতে পরমাণু বোমা বানানোর কাজ করছে, সেই তথ্যটাও ইন্সপেকশনে আসা বৈজ্ঞানিকদের জানানো হয়নি। আর ইসরায়েল যে তাদের সাথে চালাকি করছে এটা বুঝতে পেরেও ইসরায়েলের প্রতি সহানুভূতি সম্পন্ন সেই সব উচ্চপদস্থ আধিকারিকরা সম্ভবত কেনেডি প্রশাসনকে ইসরায়েলের বিরুদ্ধে সেরকম কোনো পদক্ষেপ না নিতে রাজি করিয়েছিলেন। এসবের মধ্যেই 1963 সালে অত্যন্ত রহস্যময়ভাবে রাষ্ট্রপতি জন এফ কেনেডির মৃত্যু ঘটে, যে রহস্যের কিনারা এখনো হয়নি। তবে তাঁর মৃত্যুতে ইসরায়েলের বিশেষ সুবিধা হয়েছিল। কেনেডির পর যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন সেই লিন্ডন বি জনসন নিজে ইসরায়েলের প্রতি অত্যন্ত নরম ছিলেন। তাছাড়া ভিয়েতনাম যুদ্ধ এবং অন্যান্য আভ্যন্তরীণ নানা সমস্যাতে ব্যস্ত থাকার কারণে ইসরায়েলের নিউক্লিয়ার প্রোগ্রামের দিকে তার ততটা নজরই ছিল না। এই সুযোগে ইসরায়েল তার কাজকর্মের গতি বাড়িয়ে দিয়েছিল। দুপক্ষের মধ্যে একটা অলিখিত বোঝাপড়া হয়ে গিয়েছিল যে ইসরায়েল চুপচাপ তার নিউক্লিয়ার প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাবে, দেখনদারির জন্য মাঝে মাঝে ইন্সপেকশনও চলতে থাকবে, আর আমেরিকা ইসরায়েলের সমস্ত অজুহাত আর মিথ্যেকে চোখ বন্ধ করে বিশ্বাস করে যাওয়ার অভিনয় করে যেতে থাকবে। সেই মতোই সবকিছু চলতে থাকলো। কিন্তু এবার ইসরায়েলের সামনে একটা নতুন সমস্যা দেখা দিল। নিউক্লিয়ার প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার প্রচুর মাত্রায় ইউরেনিয়াম। পারমাণবিক বোমা বানানোর জন্য প্রচুর পরিমাণে হাইলি এনরিচড ইউরেনিয়ামের প্রয়োজন পড়ে। শুরুর দিকে ফ্রান্স এর খানিকটা সরবরাহ করেছিল, কিন্তু ইসরায়েলের প্রয়োজন ছিল আরো অনেক পরিমাণ ইউরেনিয়ামের। এবার বম্ব গ্রেড হাইলি এনরিচড ইউরেনিয়াম তো এমনি এমনি কিনতে পাওয়া যায় না। তখন ইসরায়েল বুঝতে পারে যে এই বস্তু পেতে গেলে তাদেরকে চুরি করতে হবে। এই কাজের দায়িত্ব দেওয়া হলো একটি সিক্রেট এজেন্সির ওপর, যার নাম মোসাদ নয়, এর নাম হচ্ছে লাকাম বা লেকাম। 1957 সালে এই এজেন্সির প্রতিষ্ঠা করেছিলেন শিমন পেরেস। এদের কাজই ছিল ইসরায়েলের সিক্রেট নিউক্লিয়ার প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় টেকনোলজি এবং সরঞ্জামের জোগাড় করা, তা সে অর্থের বিনিময়ে হোক বা চুরি করে। ইতিপূর্বেই এই এজেন্সি নিউক্লিয়ার রিঅ্যাক্টরের জন্য প্রয়োজনীয় হেভি ওয়াটার গোপনে সংগ্রহ করেছিল নরওয়ের কাছ থেকে। আভনার কোহেনের ইসরায়েল অ্যান্ড দ্য বম্ব এবং শিমোর হার্সের দ্য স্যামসন অপশন, এই দুটি বইতেই উল্লেখ রয়েছে 1959 সালে লাকাম এজেন্টরা নরওয়ের একটি কোম্পানি নর্কস হাইড্রোর কাছ থেকে 20 টন হেভি ওয়াটার এই বলে সংগ্রহ করেছিল যে তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম পুরোপুরি শান্তিপূর্ণ ব্যবহারের জন্য। এবারও এনরিচড ইউরেনিয়ামের জোগাড়ের দায়িত্ব পেয়ে লাকামের এজেন্টরা চারিদিকে খোঁজ খবর করতে শুরু করে দিল। কিছুদিনের মধ্যেই খবর এলো যে আমেরিকার পেনসিলভেনিয়ার অ্যাপোলোতে অবস্থিত একটি প্রাইভেট কোম্পানির ইউরেনিয়াম এনরিচমেন্ট ফ্যাসিলিটিতে প্রচুর পরিমাণে এই হাইলি এনরিচড ইউরেনিয়াম মজুদ রয়েছে। সেই কোম্পানিটির নাম হচ্ছে নিউক্লিয়ার মেটেরিয়ালস অ্যান্ড ইকুইপমেন্ট কর্পোরেশন, সংক্ষেপে নিউমেক। এই কোম্পানিটি আমেরিকার অ্যাটমিক এনার্জি কমিশনের কাছ থেকে এনরিচড ইউরেনিয়াম প্রোডাকশনের কন্ট্রাক্ট পেয়েছিল, আর সে সময় তাদের ভান্ডারে প্রচুর পরিমাণে 93% এনরিচ করা ইউরেনিয়াম ছিল, যা পারমাণবিক বোমা তৈরির জন্য একেবারে আদর্শ। এই কোম্পানির মালিক জালমান শাপিরো ছিলেন একজন কমিটেড জায়নিস্ট, ফলে স্বাভাবিকভাবেই অনেক ইসরায়েলি নাগরিকের সাথেই তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এদের মধ্যে অনেকেরই তার ইউরেনিয়াম এনরিচমেন্ট ফ্যাসিলিটিতেও যাতায়াত ছিল। সেরকমই একজন ব্যক্তি হচ্ছেন রাফি ইতান। নাম শুনে আপনারা হয়তো এই ব্যক্তিকে চিনতে পারছেন না। রাফি ইতান হচ্ছেন সেই ব্যক্তি যিনি 1960 সালে হিটলারের অন্যতম সহযোগী আর নাজি ওয়ার ক্রিমিনাল অ্যাডলফ আইখম্যানকে আর্জেন্টিনা থেকে ধরে নিয়ে আসার কোভার্ট অপারেশনের লিড এজেন্ট ছিলেন। এহেন রাফি ইতান সহ লাকামের অন্যান্য এজেন্টরা প্রায়ই আসতেন জালমান শাপিরোর নিউমেক ফ্যাসিলিটিতে। শিমোর হার্স তার বই দ্য স্যামসন অপশনে লিখেছেন যে সে সময় এই ফ্যাসিলিটির সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত ঢিলেঢালা ছিল। ওয়েপন গ্রেড ইউরেনিয়াম থাকার পরেও এখানকার নিয়ম কানুন এবং ঢোকা বেরোনোর ব্যবস্থা একেবারে যে কোনো সাধারণ কোম্পানির মতোই ছিল। এতে করে লাকাম এজেন্টদের কাজের যথেষ্ট সুবিধে হয়ে গেল। তারা সময় সুযোগ মতো ধীরে ধীরে এখান থেকে হাইলি এনরিচড ইউরেনিয়াম সরাতে শুরু করলো। এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর 1965 সালে একদিন আমেরিকার অ্যাটমিক এনার্জি কমিশনের টনক নড়ল। নিউমেক ফ্যাসিলিটি থেকে বেশ অনেকখানি পরিমাণ হাইলি এনরিচড ইউরেনিয়ামের
কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের হিসেব অনুযায়ী এই গায়েব হওয়া ইউরেনিয়ামের পরিমাণ ছিল 206 পাউন্ড, অর্থাৎ 93 কিলো। ওয়েপন গ্রেড ইউরেনিয়ামের এভাবে গায়েব হয়ে যাওয়াতে তড়িঘড়ি তদন্ত শুরু হলো। অ্যাটমিক এনার্জি কমিশন, সিআইএ এবং এফবিআই একযোগে এর তদন্ত করতে শুরু করলো। নুমেক ফ্যাসিলিটির কর্ণধার জালমান সাপিরোকে এ নিয়ে বহুবার জিজ্ঞাসাবাদ করা হয়। সব কাগজপত্র খতিয়ে দেখা হয়, আর সেখানকার কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর জানা যায় যে সময়কালের মধ্যে ইউরেনিয়াম চুরি হয়েছে সেই সময় রাফি ইতান সহ লাকাম এজেন্টরা বারবার সেখানে যাতায়াত করেছেন। এ বাদেও আরো স্পষ্ট প্রমাণ তদন্তকারী সংস্থাগুলির হাতে আসে। ডিমোনার বাতাসে ভাসমান সূক্ষ্ম ইউরেনিয়াম কণাগুলির স্যাম্পল টেস্ট করে পরিষ্কারভাবে জানা যায় যে ওই ইউরেনিয়ামের সাথে নুমেক ফ্যাসিলিটি থেকে গায়েব হওয়া ইউরেনিয়ামের পুরোপুরি সাদৃশ্য রয়েছে। দুটোরই এনরিচমেন্ট লেভেল একই। এই রিপোর্ট যখন রাষ্ট্রপতি লিন্ডন জনসনের কাছে পৌঁছয় তখন তিনি প্রথমটা হতভম্ব হয়ে যান, কিন্তু ব্যাপারটা নিয়ে বিশেষ জলঘোলা করা হয় না, কারণ খোদ আমেরিকার ভেতর থেকে তার একটা সহযোগী দেশ পারমাণবিক বোমা তৈরির উপযুক্ত এনরিচড ইউরেনিয়াম চুরি করে নিয়েছে। এই খবরটা বাইরে প্রকাশ পেলে তার রাষ্ট্রপতি এবং সরকারের পক্ষে লজ্জার ব্যাপার। তাই এই পুরো ব্যাপারটিকে সর্বোচ্চ স্তর থেকে ধামাচাপা দেওয়া হয়। এই ঘটনা নুমেক অ্যাফেয়ার বা অ্যাপোলো অ্যাফেয়ার নামে পরিচিত। আমেরিকার ডিক্লাসিফাই হওয়া ফাইলগুলি থেকে জানা যায় যে এই ঘটনার পরেও সেই নুমেক ফ্যাসিলিটি থেকেই আরো প্রায় 170 কেজি হাইলি এনরিচড ইউরেনিয়াম চুরি যায়, যার রিপোর্টও কখনো প্রকাশ্যে আসেনি। এভাবেই সেই সমস্ত চুরি করে পাওয়া ইউরেনিয়ামের সাহায্যে ইসরায়েলের নিউক্লিয়ার প্রোগ্রাম চলতে শুরু করে। কিন্তু ডিমোনার সেই বিরাট রিঅ্যাক্টর আর প্লুটোনিয়াম রিপ্রসেসিং ইউনিটকে চালানোর জন্য তাদের দরকার ছিল প্রচুর পরিমাণে প্রাকৃতিক ইউরেনিয়াম, অর্থাৎ ইউরেনিয়াম অক্সাইড, যাকে বলা হয় ইয়েলো কেক। এর জন্য ইসরায়েলের দুই সিক্রেট এজেন্সি মোসাদ এবং লাকাম একসাথে মিলে এমন একটা অপারেশন করেছিল যার নজির পুরো বিশ্বে সম্ভবত আরেকটিও নেই। এই অপারেশনের নাম হচ্ছে অপারেশন প্লাম্বাট, যার খানিকটা আপনাদের পর্বের শুরুতে শুনিয়েছি। এবার বলি পুরো ঘটনাটা। ঘটনা শুরু হয় একটি বিজনেস ডিল দিয়ে। খাতায় কলমে বেলজিয়াম থেকে 200 টন ইয়েলো কেক জাহাজের মাধ্যমে যাওয়ার কথা ছিল ইটালির একটি কোম্পানির কাছে। এবার ইউরেনিয়াম অক্সাইডের মতো নিউক্লিয়ার ম্যাটেরিয়াল এমনিতে এক দেশ থেকে অপর দেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট বিধিনিষেধ রয়েছে, কিন্তু ইউরোপের ক্ষেত্রে এই নিয়মটা আলাদা। ইউরোপের দেশগুলি যাতে পরমাণু শক্তিকে শান্তিপূর্ণ ব্যবহারের জন্য কাজে লাগাতে পারে এটা নিশ্চিত করার জন্য ইউরোপে একটি অর্গানাইজেশন রয়েছে যার নাম ইউরোপিয়ান অ্যাটমিক এনার্জি কমিউনিটি, সংক্ষেপে ইউরাটম। তার জন্য ইউরোপের একটি দেশ থেকে অপর দেশে নিউক্লিয়ার ম্যাটেরিয়ালের আনা নেওয়ার ক্ষেত্রে সেরকম কোনো বিশেষ কড়াকড়ি বা বিধিনিষেধ নেই। এবার এই লুপহোলটিকেই কাজে লাগানোর পরিকল্পনা করে মোসাদ এবং লাকাম। সে সময় পশ্চিম জার্মানির সরকার ইসরায়েলের প্রতি বেশ সহানুভূতিশীল ছিল, আর এতে তাদের যথেষ্ট সুবিধে হয়েছিল। আসমারা কেমি নামক পশ্চিম জার্মানির একটি পেট্রোকেমিক্যাল কোম্পানির মাধ্যমে বেলজিয়ামের কাছে 200 টন ইয়েলো কেকের অর্ডার দেয় মোসাদ এজেন্টরা। তবে পরে তদন্ত হলে যাতে কোনোভাবেই আসমারা কেমির নাম এর সাথে জড়িয়ে না পড়ে তার জন্য ব্যাপারটিকে জটিল করে তোলা হয়। আসমারা কেমি বলে যে তারা এই ইয়েলো কেক নিজের জন্য কিনছে না, বরং তারা মরক্কোর একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি চিমাগার জন্য এটি অর্ডার দিয়েছে। এর কিছুদিন পর এই অর্ডারটিকে খানিকটা বদল করে দেওয়া হয়। এর মধ্যে ঢোকানো হয় একটি ইটালিয়ান রঙের কোম্পানিকে। বলা হয় ওই ইয়েলো কেক বেলজিয়াম থেকে জাহাজে করে সোজা যাবে সাইকা নামক ইটালির ওই রঙের কোম্পানির কাছে। ওই কোম্পানি ইয়েলো কেকের সাথে একটি বিশেষ রাসায়নিক পদার্থ মিশিয়ে জাহাজে করে পুনরায় ফেরত পাঠাবে আসমারা কেমির কাছে। এ কাজের জন্য আসমারা কেমি তথা মোসাদের তরফ থেকে সাইকাকে অগ্রিম 12,000 মার্কিন ডলারের পেমেন্টও দেওয়া হয়। যে জাহাজে করে এই মাল নিয়ে যাওয়া হবে সেই জাহাজটির ইতিহাসও এই ডিলের মতোই রহস্যময়। যেদিন বেলজিয়াম থেকে মাল নিয়ে এই জাহাজটির যাত্রা শুরু করার কথা, ঠিক তার 2 মাস আগে এই জাহাজটিকে জার্মানির হামবুর্গের একটি শিপিং কোম্পানির কাছ থেকে কেনে লাইবেরিয়ার একটি কোম্পানি। বলাই বাহুল্য ওই লাইবেরিয়ার কোম্পানিটি মোসাদের তৈরি করা একটি নকল কোম্পানি।
কাজ হয়ে যাওয়ার পর যেটি বন্ধ হয়ে যায়। জাহাজটির নাম দেওয়া হয় শিরসবার্গ এ। এভাবে পুরো ব্যবস্থাটিকে মাকড়সার জালের মতো এতটা জটিল করে তোলা হয়েছিল যাতে এর গিট কেউ খুলতে না পারে। নির্দিষ্ট দিনে শিরসবার্গ এ এসে দাঁড়ায় বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দরে। তার ডেকের নিচে ইয়েলো কেক ভর্তি 560টি সিল করা ড্রাম একে একে তুলে দেওয়া হয়। মাল ওঠানোর সময় যাতে কারো মনে বিন্দুমাত্র সন্দেহের সৃষ্টি না হয় তার জন্য ড্রামগুলির ওপরে লিখে দেওয়া হয়েছিল প্লাম্বাট। প্লাম্বাট হচ্ছে লেডের একটি ডেরিভেটিভ, যা সাধারণত রং তৈরির ক্ষেত্রে কাজে লাগে। এবার 1968 সালের 17 নভেম্বর তারিখে সেই প্লাম্বাট লেখা ড্রামগুলির মধ্যে 200 টন ইয়েলো কেক নিয়ে বেলজিয়ামের বন্দর ছেড়ে যায় শিরসবার্গ এ। পরিষ্কার বোঝা যাচ্ছে সেই মাল ইটালিতে কখনোই গিয়ে পৌঁছয়নি, আর পৌঁছানোর কথাও ছিল না। ভূমধ্য সাগর দিয়ে যেতে যেতে একদিন রাতের অন্ধকারে সমস্ত মাল শিরসবার্গ এ থেকে অন্য একটি জাহাজে ট্রান্সফার করে মোসাদ এজেন্টরা সেই জাহাজ নিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। জাহাজের ক্রুও বদলে যায়। আর যাত্রা শুরু করার 15 দিন পর 2রা নভেম্বর তারিখে সম্পূর্ণ খালি অবস্থায় শিরসবার্গ এ কে টার্কির একটি বন্দরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ক্রুরা জাহাজটিকে নোঙর করে চুপচাপ কেটে পড়েছে। এই খবর যখন ইউরোপে গিয়ে পৌঁছয় তখন ইউরোপের অ্যাটমিক এনার্জি কমিউনিটি ইউরাটম তদন্ত শুরু করে। কিন্তু ইসরায়েলের সিক্রেট এজেন্সিগুলির রচিত সেই জটিল গোলকধাঁধার সমাধান করে ইসরায়েলের ওপর এই চুরির দায় সরাসরি কোনো দেশই চাপাতে পারল না, বা বলা ভালো তারা চাপালো না। রহস্যাবৃত হয়েই এই ঘটনা থেকে গেল। এভাবে ইউরেনিয়াম অক্সাইড তো পাওয়া গেল। এখন এ থেকে পারমাণবিক বোমা বানানোর জন্য ওয়েপন গ্রেড ইউরেনিয়াম পেতে গেলে একে প্রসেসিং এবং এনরিচ করতে হবে। এই কাজ হয় ইউরেনিয়াম এনরিচমেন্ট ফ্যাসিলিটির গ্যাস সেন্ট্রিফিউজগুলিতে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই এনরিচমেন্ট টেকনোলজি এবং গ্যাস সেন্ট্রিফিউজগুলির ব্লুপ্রিন্টও ইসরায়েল হাতে পেয়েছিল চুরির মাধ্যমে। আর এই কাজও করেছিল তাদের সিক্রেট এজেন্সি লাকাম। লাকামের যে এজেন্টের এই কাজের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল তিনি হচ্ছেন বর্তমানে হলিউডের একজন বিখ্যাত প্রযোজক, নাম আর্নন মিলচন। ইনার নামের সাথে আপনাদের পরিচয় না থাকলেও আপনারা যদি হলিউড সিনেমা দেখতে পছন্দ করেন তাহলে ইনার কাজের সাথে আপনাদের পরিচিতি নিশ্চয়ই থাকবে। মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ, LA কনফিডেন্সিয়াল, 12 ইয়ার্স এ স্লেভ, JFK, দ্য রেভেন্যান্টের মতো বেশ কয়েকটি বিখ্যাত ইংরেজি সিনেমার প্রযোজক ছিলেন ইনি। তবে এসবের পাশাপাশি তিনি লাকামের একজন এজেন্টও ছিলেন। 1965 সালে তাকে এজেন্ট হিসেবে রিক্রুট করেছিলেন শিমন পেরেস। মিলচনের ওপর এনরিচমেন্ট টেকনোলজি এবং গ্যাস সেন্ট্রিফিউজের ব্লুপ্রিন্ট জোগাড় করার দায়িত্ব দেওয়া হয়। তার নজর পড়ে একটি ইউরোপিয়ান ইউরেনিয়াম এনরিচমেন্ট কোম্পানি ইউরেঙ্কোর ওপর, যারা ব্রিটেন, জার্মানি এবং নেদারল্যান্ডকে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় এনরিচড ইউরেনিয়ামের সাপ্লাই দেয়। মিলচন এই ইউরেঙ্কোর ফ্যাসিলিটিগুলিতে লাগানো উন্নত মানের গ্যাস সেন্ট্রিফিউজগুলির ব্লুপ্রিন্ট এবং টেকনোলজি চুরি করার জন্য সেখানে কর্মরত এক জার্মান ইঞ্জিনিয়ারকে ঘুষের বিনিময়ে রাজি করিয়ে ফেলেন আর সেগুলি হাতিয়ে নেন। চুরি করে পাওয়া ওই ব্লুপ্রিন্ট আর টেকনোলজি ব্যবহার করেই ইসরায়েল গড়ে তোলে তাদের ইউরেনিয়াম এনরিচমেন্ট ফ্যাসিলিটি। এই প্রসঙ্গে এর সাথে জড়িত আরেকটি কাহিনীও আপনাদের জানিয়ে রাখি। যে ব্লুপ্রিন্ট আর টেকনোলজি মিলচন চুরি করেছিলেন, কিছুদিন পর সেই একই ব্লুপ্রিন্ট আর টেকনোলজি নেদারল্যান্ডে অবস্থিত ইউরেঙ্কোর ফ্যাসিলিটি থেকে চুরি করে নিয়েছিলেন সেখানে কর্মরত একজন পাকিস্তানি সায়েন্টিস্ট আব্দুল কাদের খান, যিনি পরবর্তীকালে পাকিস্তানের অ্যাটমিক ওয়েপন্স প্রোগ্রামের জনক হিসেবে পরিগণিত হয়েছিলেন। স্পষ্টত ওই টেকনোলজি আর ব্লুপ্রিন্ট ব্যবহার করেই গড়ে ওঠে পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপন্স প্রোগ্রাম। তারপর আবার সেই টেকনোলজি তিনি সরবরাহ করেন ইরান, লিবিয়া এবং নর্থ কোরিয়ার কাছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে এই পর্বে আমরা আপনাদেরকে 2010 সালের স্টাক্সনেট কম্পিউটার ভাইরাসের অ্যাটাকে ইরানের গ্যাস সেন্ট্রিফিউজগুলি নষ্ট হয়ে যাওয়ার ঘটনার উল্লেখ করেছিলাম। ওই কম্পিউটার ভাইরাসটি ইসরায়েল বানিয়েছিল। বিশেষজ্ঞদের মতে ইরান আর ইসরায়েল এই দুই দেশেরই ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রাম সেই একই ব্লুপ্রিন্ট ব্যবহার করেই নির্মিত হয়েছিল বলে ইসরায়েলের বানানো স্টাক্সনেট কম্পিউটার ভাইরাস
ইরানের এনরিচমেন্ট ফেসিলিটিতে সফলভাবে কাজ করেছিল। যাই হোক, ইসরায়েলি সিক্রেট এজেন্সিগুলির নানা কোভার্ট অপারেশন এবং বিভিন্ন কৌশলে চুরি করে আনা মেটেরিয়াল এবং টেকনোলজির দৌলতে 1960-এর দশক শেষ হওয়ার আগেই ইসরায়েলের বৈজ্ঞানিকরা বেন গুরিয়ানের স্বপ্নের সেই ফাইনাল ওয়েপন পরমাণু বোমা বানিয়ে ফেলেন। ডিক্লাসিফাই হওয়া সিআইএ রিপোর্ট থেকে জানা যায় 1966-67 সাল নাগাদ ইসরায়েল তার প্রথম পারমাণবিক বোমাটি বানিয়েছিল। এমনকি সিআইএ ডিরেক্টর রিচার্ড হোমস 1968 সালে রাষ্ট্রপতি জনসনকে বলেছিলেন যে ইসরায়েল নিশ্চিতভাবে পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে, কারণ তাদের এয়ারফোর্স পারমাণবিক বোমা ডিপ্লয় করার প্র্যাকটিস করছে। বিশেষজ্ঞদের মতে সেই প্রথম পারমাণবিক বোমাটি ইসরায়েল খুব তাড়াহুড়োর মধ্যে বানিয়েছিল, কারণ আবার একটা আসন্ন যুদ্ধ তাদের দরজায় তখন কড়া নাড়ছিল। সময়টা ছিল 1967 সালের জুন মাস। ইজিপ্ট, সিরিয়া আর জর্ডনের বাহিনী ইসরায়েলের সীমান্তের দিকে এগোতে শুরু করে দিয়েছিল। তাদের সামনে তখন আবার অস্তিত্বের সংকট। স্বাভাবিকভাবেই ইসরায়েলি লিডাররা তখন প্রচন্ড চাপে ছিলেন। আভনার কোহেন তার ইসরায়েল অ্যান্ড দ্য বম্ব বইতে লিখেছেন, এরকম অবস্থায় প্রধানমন্ত্রী লেভি এসকল আর মিলিটারি চিফ ইজ্জাক রাবিন সত্যি সত্যি পরমাণু বোমা ব্যবহার করার কথা ভেবেছিলেন। তাদের এই পরিকল্পনার নাম ছিল ডুমসডে প্ল্যান বা লাস্ট রিসর্ট অপশন। ঠিক করা হয়েছিল যে যুদ্ধে ইসরায়েল যদি হারতে থাকে, আরব বাহিনী যদি তাদের দেশের ভেতরে ঢুকে রাজধানী তেল আবিবের দিকে এগোতে আরম্ভ করে, তাহলে অন্তিম উপায় হিসেবে তাদের হাতে থাকা ওই একমাত্র পরমাণু বোমাটি শুধুমাত্র ডেমনস্ট্রেশনের জন্য সিনাইয়ের কোনো একটি পাহাড়ে বিস্ফোরণ করে দেওয়া হবে। এতে আরব দেশগুলি সহ পুরো বিশ্বের কাছে এক ধরনের ওয়ার্নিং দেওয়া যাবে যে তাদের হাতে পারমাণবিক বোমা রয়েছে। অর্থাৎ অস্তিত্বের সংকট হলে ইসরায়েল তার লাস্ট রিসর্ট অপশন হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। সেই দিন থেকে এটাই ইসরায়েলের নিউক্লিয়ার ডক্ট্রিন বা পরমাণু নীতি, যাকে বলা হয় স্যামসন অপশন। এই নীতি বাইবেলে বর্ণিত একটি কাহিনীর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী প্রাচীন ইসরায়েলে বসবাসকারী দুটি গোষ্ঠী, ইসরায়েলিটস এবং ফিলিস্তিনসদের মধ্যে ঘোর শত্রুতা ছিল। স্যামসন নামে একজন অত্যন্ত শক্তিশালী যুবক ছিল ইসরায়েলিটসদের নেতা, যার উপর দেবতাদের আশীর্বাদ ছিল এবং তার যাবতীয় শক্তির উৎস ছিল তার চুলে। ফিলিস্তিনি লোকেরা প্রতারণার মাধ্যমে তার সেই চুল কেটে শক্তিহীন করে তাকে ধরে নিয়ে যায়। তার চোখ অন্ধ করে দেওয়া হয় এবং বন্দি করে রেখে তাকে কৃতদাসের মতো খাটানো হয়। একদিন উৎসবের সময় ফিলিস্তিনি লোকেরা উপহাস করার জন্য স্যামসনকে তাদের একটি মন্দিরের পাথরের তৈরি থামের সাথে বেঁধে রাখে। তারপর তারা যখন সেখানে আনন্দ অনুষ্ঠানে ব্যস্ত, তখন স্যামসন ঈশ্বরের কাছে শেষবারের মতো শক্তি ফিরে পাওয়ার প্রার্থনা করে। ঈশ্বর সেই প্রার্থনা মঞ্জুর করেন আর স্যামসন নিজের সর্বশক্তি দিয়ে সেই পাথরের থাম ধরে টান মারে। মন্দির ভেঙে পড়ে আর স্যামসনের সাথে সাথে ফিলিস্তিনি লোকেদেরও মৃত্যু ঘটে। শিমোর হার্স তার বই দ্য স্যামসন অপশনে লিখেছেন, ইসরায়েলের পরমাণু নীতি স্যামসন অপশন হচ্ছে বাইবেলে বর্ণিত স্যামসনের মতোই তাদের ফাইনাল ডেটারেন্স, অর্থাৎ শেষ প্রতিরোধ। 1967 সালে 6 ডে ওয়ারের সময় এই অপশন সম্পর্কে ভাবনা চিন্তা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এর প্রয়োজন পড়েনি। মাত্র 6 দিনের মাথায় ইসরায়েল সম্মিলিত আরব বাহিনীকে হারিয়ে যুদ্ধে জয়ী হয়। ইসরায়েলের এই জয়ে আমেরিকার তার প্রতি দৃষ্টিভঙ্গিতে বদল আসে। আমেরিকার মনে হয় আরব দেশগুলির তুলনায় অধিক সামরিক সক্ষমতা সম্পন্ন ইসরায়েল মধ্যপ্রাচ্যে তাদের স্ট্র্যাটেজিক অ্যাসেট হয়ে উঠতে পারে। আর তাই 6 ডে ওয়ারের পর আমেরিকার তরফ থেকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করার পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। সেই সাথে ইসরায়েল যে তলে তলে পরমাণু বোমা বানিয়ে ফেলেছে, এই তথ্য জানার পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, আমেরিকা এই তথ্যটাকে বাকি আরব দেশগুলোর কাছ থেকে লুকিয়ে রাখার দিকে বেশি নজর দিল। অবশ্য দুই দেশের মধ্যে এই সমঝোতা পাকাপাকি রূপ নিল 1969 সালে রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের সময়কালে। 1969 সালের 26শে নভেম্বর হোয়াইট হাউসে রাষ্ট্রপতি নিক্সনের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের বৈঠক হয়। ইসরায়েল অ্যান্ড দ্য বম্ব বইতে লেখক আভনার কোহেন একে দুই দেশের সম্পর্কের একটা মেজর টার্নিং পয়েন্ট বলে উল্লেখ করেছেন। এই গোপন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ইসরায়েল তার নিউক্লিয়ার প্রোগ্রামের গোপনীয়তা এবং ওপাসিটি
অর্থাৎ অস্বচ্ছতা মেনটেন করে যাবে। তাদের পারমাণবিক অস্ত্র সম্পর্কে জনসমক্ষে ঘোষণা, পরমাণু বোমার পরীক্ষণ বা তার ব্যবহার কোনোটাই করবে না তারা। এটাই হচ্ছে ইসরায়েলের নিউক্লিয়ার ওপাসিটির স্ট্র্যাটেজি, যাকে বলা হয় আমিমুত। অর্থাৎ তারা পারমাণবিক অস্ত্র সম্পর্কে স্বীকার বা অস্বীকার কোনোটাই করবে না, সব কিছু নিয়ে একটা অস্পষ্টতা বজায় রাখবে। পরিবর্তে আমেরিকা ডিমোনার ইন্সপেকশন বন্ধ করে দেবে। এনপিটি অর্থাৎ পরমাণু অপ্রসারণ চুক্তি স্বাক্ষর করতে ইসরায়েলের ওপর চাপ দেবে না, আর প্রয়োজনে ইসরায়েলকে অস্ত্রশস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করবে। অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েল ডোন্ট আস্ক ডোন্ট টেল পলিসি গ্রহণ করেছিল। আমেরিকা তার দেওয়া কথা অনুযায়ী পরবর্তী 1 বছরের মধ্যেই ইসরায়েলকে অত্যাধুনিক F-4 ফ্যান্টম ফাইটার জেট সরবরাহ করেছিল, যদিও ইসরায়েল পরবর্তী সময়ে তার কথা রাখেনি। তারা তাদের পরমাণু বোমার পরীক্ষণ করেছিল, কিন্তু তখনও আমেরিকা যথারীতি চুপ করেছিল। বেশ কিছু ডিক্লাসিফাই হওয়া মার্কিন ডকুমেন্ট থেকে জানা যায় 1979 সালের 22শে সেপ্টেম্বর দক্ষিণ আটলান্টিকে অবস্থিত প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের কাছে ইসরায়েল এই নিউক্লিয়ার টেস্টটি করেছিল, যার উল্লেখ এবং বিশ্লেষণ শিমোর হার্সের লেখা দ্য স্যামসন অপশনেও পাওয়া যায়। এই ঘটনাটির নাম ভেলা ইনসিডেন্ট। সমগ্র বিশ্বের নজর এড়িয়ে গোপন পারমাণবিক বোমার পরীক্ষণ করার জন্য ইসরায়েল সাহায্য নিয়েছিল দক্ষিণ আফ্রিকার। আজকের দক্ষিণ আফ্রিকা যদিও গাজাতে চলতে থাকা গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সামনে মামলা করেছে, সে সময় অবশ্য দক্ষিণ আফ্রিকার তৎকালীন রেসিস্ট এবং অ্যাপারথাইড গভর্নমেন্ট ইসরায়েলের প্রতি যথেষ্ট বন্ধুত্বপূর্ণ মনোভাব রেখেছিল। 1960-এর দশকের শেষ দিক থেকে এই বন্ধুত্বের সূচনা হয়েছিল। ইসরায়েলের মতোই দক্ষিণ আফ্রিকাও চাইছিল পরমাণু অস্ত্র বানাতে। তাদের ভান্ডারে ছিল বিপুল ইউরেনিয়াম অক্সাইড, আর ইসরায়েলের কাছে ছিল এর টেকনোলজি। ফলে বন্ধুত্ব গাঢ় হতে খুব বেশি সময় লাগলো না। কিছুদিন পর বন্ধু দক্ষিণ আফ্রিকার সাহায্য নিয়ে ইসরায়েল নিউক্লিয়ার টেস্ট করার কথা ভাবল। এর জন্য দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের কাছাকাছি একটি বিশেষ এলাকাকে বাছা হলো। সেখানেই 1979 সালের 22শে সেপ্টেম্বর পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েল তার অস্ত্রের সক্ষমতা টেস্ট করলো। অবশ্য পরমাণু বিস্ফোরণ এমন একটা ব্যাপার যাকে লুকোনোর যতই চেষ্টা করা হোক না কেন, পুরোপুরি লুকিয়ে ফেলা সম্ভব নয়। ঘটনাচক্রে আমেরিকার একটি পুরনো স্যাটেলাইট ভেলা 6911 সে অঞ্চলে একটি মিস্টেরিয়াস ডবল ফ্ল্যাশ ডিটেক্ট করে। এরকমটা সাধারণত পরমাণু বিস্ফোরণ ঘটলেই হয়। কাছাকাছি অবস্থিত ব্রিটেনের আন্ডারে থাকা একটি দ্বীপের সিগন্যাল ট্র্যাকিং স্টেশনেও এই বিস্ফোরণের সিগন্যাল ধরা পড়েছিল। এমনকি সেখানে পরমাণু বিস্ফোরণ হওয়ার নিশ্চিত তথ্য প্রমাণ অস্ট্রেলিয়ার কাছেও ছিল। পুরো বিশ্বের বৈজ্ঞানিক মহল নিশ্চিত ছিল যে কেউ না কেউ সেখানে নিউক্লিয়ার টেস্ট করেছে, কিন্তু ইসরায়েল কখনো এর দায় স্বীকার করেনি। আর আমেরিকা, ব্রিটেন বা অস্ট্রেলিয়া কেউই এ নিয়ে মুখও খোলেনি, কারণ তারা জানতো এই খবরটা বাইরে বেরোলে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলি কখনোই এনপিটি বা পারমাণবিক অপ্রসারণ চুক্তিতে স্বাক্ষর করবে না। উপরন্তু তারা নিজেরা পারমাণবিক বোমা বানানোর জন্য আরো মরিয়া হয়ে উঠবে। ফলে মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টার এই তথ্যকে ধামাচাপা দেওয়ার জন্য তার বৈজ্ঞানিকদের উপযুক্ত অজুহাত রেডি করার নির্দেশ দিলেন। সেই মতো আমেরিকার বৈজ্ঞানিকদের পক্ষ থেকে ভেলার ডবল ফ্ল্যাশ ডিটেক্ট করার বিষয়টিকে মহাজাগতিক কোনো ঘটনা অথবা সেন্সরের সমস্যা বা টেকনিক্যাল গ্লিচের কারণে হওয়া ব্যাপার বলে ব্যাখ্যা করা হলো। অর্থাৎ পশ্চিমী দেশগুলি মিলে ইসরায়েলের সমস্ত পারমাণবিক কর্মকাণ্ডকে ধামাচাপা দেওয়ার কাজ করে গেছে। আর তার জন্যই নিউক্লিয়ার টেস্ট করার পরেও ইসরায়েলের ওপর কোনো স্যাংশন, কোনো প্রতিবন্ধকতা চাপানো হয়নি, যেরকমটা পোখরানে নিউক্লিয়ার টেস্ট করার জন্য 1974 সালে ভারতের ওপর তারা চাপিয়েছিল। অবশ্য পশ্চিমী দেশগুলির এই দুমুখ নীতি কোনো নতুন ব্যাপার নয়, কিন্তু তাদের এই ডাবল স্ট্যান্ডার্ড আর ইসরায়েলের সযত্নে লুকিয়ে রাখা গোপন সত্য আরো একবার সমগ্র বিশ্বের সামনে পুরোপুরি উন্মুক্ত হয়ে পড়েছিল 1986 সালে।
যখন একজন ইসরায়েলি টেকনিশিয়ান মোর্ডেখাই ভেনোনু ইসরায়েলের টপ সিক্রেট নিউক্লিয়ার ওয়েপন্স প্রোগ্রামের বিশদ তথ্য প্রমাণ এবং ডিমোনা নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে চলতে থাকা নানা পারমাণবিক কর্মকাণ্ডের ছবি আর ব্লুপ্রিন্ট ব্রিটেনের একটি নামী সংবাদপত্রে প্রকাশ করে দিয়েছিলেন। মোর্ডেখাই ভেনোনু ছিলেন ডিমোনা নিউক্লিয়ার ফ্যাসিলিটির একজন টেকনিশিয়ান। তিনি সিভিলিয়ান নিউক্লিয়ার প্রোগ্রামের আড়ালে সেখানে চলতে থাকা টপ সিক্রেট প্লুটোনিয়াম রিপ্রসেসিং এবং নিউক্লিয়ার ওয়ারহেড নির্মাণের ছবি আর নকশা সহ সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে লন্ডনে পালিয়ে যান। ছবি সহ সেই সমস্ত তথ্য প্রমাণ এবং তার বক্তব্য প্রকাশিত হয় ব্রিটেনের দ্য সানডে টাইমস পত্রিকাতে। যদিও এই আর্টিকেল পাবলিশ হওয়ার আগেই ভেনোনুকে মোসাদের একজন মহিলা এজেন্ট কৌশলে ধরে নিয়ে যায় ইসরায়েলে। সেখানে দেশের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি ও দেশদ্রোহিতার অপরাধে তাঁর বিরুদ্ধে মামলা হয় আর বিচারে 18 বছরের কারাদণ্ডের আদেশ হয়। মেয়াদ শেষে 2004 সালে জেল থেকে মুক্তি পাওয়ার পরেও সময়ে সময়ে যে কোনো ছোটখাটো অজুহাতে তাঁকে বারবার জেলে ভরেছে ইসরায়েল সরকার। এখনো তিনি ইসরায়েলের একজন ওপেন প্রিজনার, যার ইসরায়েল থেকে বাইরে বেরোনো সারা জীবনের জন্য নিষিদ্ধ। এবার সারা বিশ্বের ওপর এই ঘটনার কি প্রভাব পড়েছিল? সোজা কথায় বলতে গেলে সেরকম কোনো প্রভাবই পড়েনি। পশ্চিমে পিস অর্গানাইজেশনগুলি এবং পরমাণু অস্ত্র বিরোধী সংগঠনগুলি ইসরায়েলের কঠোর নিন্দা আর হুইসেল ব্লোয়ার হিসেবে ভেনোনুর যথেষ্ট প্রশংসা করলেও সেসব দেশগুলির সরকাররা কার্যক্ষেত্রে ইসরায়েলের বিরুদ্ধে সেরকম কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে কোনো ইনভেস্টিগেশনও হয়নি আর কোনোরূপ স্যাংশনের মুখেও তাদের পড়তে হয়নি। শুধুমাত্র লোক দেখানো নিন্দা করেই পশ্চিমী দেশগুলি তাদের দায়িত্ব সেরেছিল। এখনো পর্যন্ত ইসরায়েলের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে ওপাসিটি বজায় রয়েছে। বর্তমানে নন অফিসিয়ালি ইসরায়েল বিশ্বের 8ম পরমাণু শক্তিধর দেশ। কৌশলে হাতানো মেটেরিয়াল আর টেকনোলজির সাহায্যে তৈরি পরমাণু অস্ত্র নিজেদের ভান্ডারে লুকিয়ে রেখে ইসরায়েল ইতিপূর্বে ইরাক আর সিরিয়ার নিউক্লিয়ার সাইটে হামলা চালিয়েছে, যখন তারা তাদের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি বাড়ানোর চেষ্টা করছিল। আর অতি সম্প্রতি ইসরায়েল হামলা করেছে ইরানের ওপর, যে ইরান এনপিটি স্বাক্ষর করেছে। আমেরিকা এই হামলাতে নিজে অংশগ্রহণ করেছে, আর বাকি পশ্চিমী দেশগুলি বরাবরের মতো নিষ্ক্রিয় থাকার ভূমিকা পালন করে চলেছে। আজ পর্যন্ত ইসরায়েলের নিউক্লিয়ার প্রোগ্রাম এমন একটা সিক্রেট যা সবার জানা, আভনার কোহেনের ভাষায় দ্য ওয়ার্স্ট কেপ্ট সিক্রেট। এই ছিল আজকের পর্ব। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।